যে পেজ দুটো আপনারা দেখতে পাচ্ছেন সেই পেজ দুটো হচ্ছে ক্লাস সেভেনের কোশ্চেন, যেটা পূর্ণমান 70, সপ্তম শ্রেণী, বিষয় বাংলা, যাত্রাগাছি প্রভানন্দ উচ্চ বিদ্যালয়, যেটা উচ্চ মাধ্যমিকে, যেটা কলকাতায়, তৃতীয় বার্ষিক মূল্যায়নে 2022-এ। এটা সব জায়গায় চলবে। এখন পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। এটা ফাইনাল টার্মের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো দেখুন, প্রথমে 1 নম্বরে রয়েছে ননিবালা দেবী জন্মেছিলেন 1808, 1188, 1881, 1888, এবং কোনটা হতে পারে? ননিবালা দেবী, যেখানে পাঠ্যাংশে আমরা পড়েছি স্বাধীনতা সংগ্রামের নারী গল্পে এই পাঠ্যাংশটা আমরা পড়েছি, এবং সেটা ননিবালা দেবী গল্প থেকে নেওয়া হয়েছে। এটা মনে রাখতে হবে আমাদের যে ননিবালা দেবী এটি লিখেছিলেন হচ্ছে কমলা দাশগুপ্ত, এবং উত্তরটি হবে 1888। এখানে কিছু কিছু উত্তর করা আছে। তারপর বলেছে নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। স্পেনে আমরা পড়েছি এই রাস্তায় ক্রিকেট খেলা মাইকেল অ্যান্টনির লেখা, এবং এই গল্পটি বাংলায় তর্জমাকে করেছে, এটাও পড়তে পারে, এবং এটা হচ্ছে বাংলায় তর্জমা করেছেন তীর্থঙ্কর, এবং স্পেনে যা, এটা উত্তর হবে স্পেন। ঠিক আছে। টুনু ছিল ড্যাশ স্কুলের একজন খেলোয়াড়, মানে টাউন, যাত্রাগাছি, ব্রাউন। যাত্রাগাছি, যেহেতু সেখানে যাত্রাগাছি দিয়েছে, ব্রাউন এইসব না দিতেও পারে, অপশানটা দিতে পারে একটু ঘুরে পেছনে লেগে, টাউন স্কুলের, মিশন স্কুলের, গ্রাম স্কুলের, তিনটে দিবে, আপনাকে টাউন স্কুলটা লিখে দিতে হবে, তাই তো? টাউন স্কুলটা লিখে দিতে হবে, টাউন স্কুল। কাশীবাসী হতে চেয়েছিল বলহরি, নরহরি, চরণহরির মা। নরহরির মা, কারণ আমরা এই গল্পটা পড়েছি শেষ চিন্তাশীল গল্প, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে বারাভাতের সামনে থালা সামনে নিয়ে তিনি চিন্তায় মগ্ন ছিলেন, এবং তেনার মা বলেছিলেন যে আমি যেন কাশীবাসী হয়ে তোর কষ্ট থেকে যেন মুক্তি পাই, তাই বলেছিল তো। তাহলে এটা হবে নরহরি। সবুজ ফসলে সুবর্ণ যুগ, গুপ্ত যুগ, মুঘল যুগ আসে। সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, তাই না? আমরা পড়েছি কবিতাটা। ভারত ভূমিকে কাশী তীর্থ বলা হয়েছে, বারাণসী তীর্থ বলা হয়েছে, পূর্ণ তীর্থ বলা হয়েছে। ভারত ভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে। দেখো, এখানে উত্তরটা ভুল আছে, কিন্তু কাশী এটা হবে না। দিন ফুরালেও ছেলেরা ঘাট মাঠ ক্লাস ছাড়ে না। দিন ফুরালেও ছেলেরা, এটা আমরা দিন ফুরালো কবিতা থেকে, যেটা শঙ্খ ঘোষ লিখেছে, ওই কবিতা থেকে আমরা এই পড়েছি এটা, এবং ছেলেরা ক্লাস ছাড়ে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ছেলেরা ক্লাস ছাড়ে না। আমাদের এটা ভুল হবে, ছেলেরা ক্লাস ছাড়ে। ছেলেরা তো ক্লাস তো ছাড়তেই চায়, মাঠ ছাড়তে চায় না এবং ঘাট ছাড়তে চায় না, তাই মাঠই হবে। মাঠ উত্তরটা হবে। মূর্ধন্য বর্ণটি লেখা হয় চ, ঠ, র এর পরে, র মূর্ধন্য। মুরমু সঠিক বানানটি হবে দ্বিতীয়টা। পাখির শব্দটি বিভক্তি আছে কোনটি? র বিভক্তি। অনুসর্গটি হলো এর, ক দ্বারা, অনুসর্গটি হলো ও। বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বাপ মায়েরা কি হলে মুচ্চ যাবেন। দেখো, এই প্রশ্নটি আমরা পড়েওছি, এবং বাপ মায়েরা কেন মুচ্চ, এটা শঙ্খ ঘোষ থেকে নেওয়া হয়েছে।
তাহলে পাঠ্যাংশে কোশ্চেনটি শঙ্খ ঘোষ থেকে লেখা, দিন ফল কবিতা থেকে নেওয়া হয়েছে। এবং ছেলেরা যখন খেলার মাঠে খেলতে যায়, এবং খেলার মাঠে সন্ধ্যা হয়ে গেল, মাঠ ছাড়ে না এবং বাড়ি ফিরে না, তাহলে বাপ মায়েরা চিন্তা করতে করতে তারা মূর্ছ হয়ে যাবেন। যদি দেখে খয়েরটা দেখো, গাধার কান গল্পে কোন কোন স্কুলের মধ্যে খেলা হয়েছিল? গাধার কান আমরা জানি কানমূলা, গাধার কান একটা তুক করা। তো এখানে একটা কথা ছিল, তু কিসের পানুদা, তু কিসের পানুদা, মানে তু কি পানুদা। বলে আছে একটা। আর তুক মানে জাদু মন্ত্র করা, জাদু মন্ত্র করা। তাহলে গাধার কান গল্পে কোন দুটি মিশন স্কুল এবং টাউন স্কুল খেলা, দুটো ছেলেদের মধ্যে খেলা হচ্ছিল। কথাটা বড় সামান্য নয়। গয়ের দাগে কোশ্চেন, কথাটা বড় সামান্য নয়। কথাটা কোন কথাটা মানে উক্ত বক্তাকে, কথাটা বড় সামান্য নয়, এটা নরহরি তার মাকে বলেছিল, তাই তো। রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি কার লেখা? আমি বলেই দিয়েছি, রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি মাইকেল অ্যান্টনি লেখা। এগুলো শর্ট কোশ্চেন দিয়েছে। তারপরে কোনোটা এবার বাড়তিও থাকতে পারে, এখানে কোনো বাড়তি দেয়নি। হ্যাঁ, দুকরিবালা দেবীর বোনপোর নাম কি? দুকরিবালা দেবী, আমরা ননিবালা দুকরিবালা এই গল্পটা পড়েছি, এবং সেখানে তার কি বলেছে, দুকরিবালার বোনপো আমরা চিনি। দুকরিবালার বোনপোর নাম নিবারণ ঘটক, বেশ। বলছে, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? রুদ্রবীণা এই কোশ্চেনটা আছে, কিন্তু আমার এই কোশ্চেনটা এখনো ডাউট আছে, তাই আমি এটা উত্তরটা বলছি না। বিভক্তি কাকে বলে, অনুসর্গ কাকে বলে, এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। যদি বলো যে হ্যাঁ স্যার একবার বলে দিলে ভালো হয়, তাহলে বলে দিচ্ছি। বিভক্তি কাকে বলে, অনুসর্গ কাকে বলে, কর্তৃকারকে বিভক্তি একটি উদাহরণ দাও। এগুলো সব পরীক্ষায় পড়বে, কারণ কর্তৃকারক দিয়েছে এখানে। অন্য কোথাও অন্য কোথাও নিমিত্ত কারণ দিতে পারে, কার্যকরণ দিতে পারে, হ্যাঁ, কর্মকারক দিতে পারে, কর্তৃকারক দিতে পারে। কি বলেছে, প্রথমে বলেছে যে বিভক্তি কাকে বলে, যে সকল চিহ্ন বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্য স্থিত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ অথবা বিশেষ স্থানীয় পদগুলি পরস্পরের মধ্যে সম্বন্ধ নিশ্চিত করে দেয়, তাকেই কারক চিহ্ন বা বিভক্তি বলা হয়, তাকেই বিভক্তি বলে। বেশ, এবার বলেছে অনুসর্গ কি? অনুসর্গ কাকে বলে? অনুসর্গ আমরা পড়েছি তো, অনুসর্গ নিশ্চয় আমরা পড়েছি। অধিকরণ কারক, করণ কারক, এগুলোর পরে নিমিত্ত আছে। এবং অনুসর্গ কাকে বলে সেটা খুব, তার আগে আমি একটা বলে দিই, সেই এটা বলে দিচ্ছি। কর্তৃকারকে এ বিভক্তিকের একটা কর্তৃকারকের একটা উদাহরণ কি? বোন ছিল, হ্যাঁ, তুমি, এইগুলা হচ্ছে করতে, মানে কি দিয়ে প্রশ্ন করলে, কোনো বাক্যে যদি কি দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সেটা কর্তৃকারক সেখান থেকে বেরিয়ে যাবে। অনুসর্গ কাকে বলে বলে দিই। অনুসর্গ কাকে বলে, যে সব সার্থক শব্দ বিশেষ বা বিশেষ স্থানীয় পদে শব্দের সঙ্গে যুক্ত হয়ে কারক নির্দেশ করে এবং শব্দগুলিকে পদে উত্তীর্ণ করে, তাদের বলা হয় অনুসর্গ। এটা তোমরা মানে যে বইটা তোমরা মানে ভাষা চর্চা বইয়ে সপ্তম শ্রেণী বাংলা, এটা 39 থেকে মানে 37 পাতা থেকে শুরু করে একদম শেষ পাতা অব্দি একবার ভালোভাবে দেখে নিবে, এবং উদাহরণগুলোর দিকে সবসময় লক্ষ্য রাখবে। আর কাকে বলে এটা তিনটে দেখতে হবে, একটা অনুসর্গ কাকে বলে, মৌলিক বিভক্তি কাকে বলে, আর কারক। এই বিভক্তি, এই তিনটে দেখবে। আর তোমরা প্রযোজ্য এই দুটো বেশি ভালোভাবে দেখবে। হ্যাঁ, প্রয়োজক মানে কর্তা নিজে কাজটা করবে না, অন্য কাউকে করিয়ে দেবে। যেমন মা তাকে খাইয়ে দেবে তবে বাড়ি পাঠালেন, মা ছেলেকে চাঁদ দেখান,
ঠিক আছে। আর প্রয়োজকর্তা অন্য প্রভাবে যদি কোনো কাজ সম্পন্ন করে, যেমন রাখাল গরু চড়ায়, মাছ শিশুকে চাঁদ দেখায়, তাহলে শিশুকে এটা হবে প্রয়োজকর্তা, আর প্রয়োজকর্তা হবে মা, তাই তো। এরকম করে একটা উদাহরণ দিয়ে দেবে, তোমাকে বলবে বার করতে, এরকম একটা করবে তোমরা। দ্বিকর্মক বলতে কোন কোন কর্মকে বোঝানো হয়? দ্বিকর্মক অর্থাৎ কাজ, এটা তোমরা বই থেকে করে নেবে। বলছে আমরা চোখ দিয়ে দেখি, একটি কোন কারকের উদাহরণ? আমরা কি দিয়ে দেখি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি কি বলছি? সেটা কর্তৃকারক হবে। তাহলে আমরা চোখ দিয়ে, কিন্তু কিন্তু দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। শুধু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর যে পেয়ে যাব এটা নয়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি প্রশ্নের উত্তর পেয়ে যেতাম তাহলে তো ভালোই হতো, তাহলে আর কোনো কিছুই দেখতে হতো না। শুধু কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হবে কর্তৃকারক। আরো কিছু আমি ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, দাঁড়াও এক মিনিট দাঁড়াও। আর তোমাদের বাগ ধারাগুলো একটু দেখবে, তারপরে তোমরা দেখবে বাগ ধারা দেবে, এক কথায় প্রকাশ দেখবে তোমরা, এক কথায় প্রকাশগুলো একবার দেখবে। তারপর রচনা তোমাদের যেগুলো দিয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখবে। সমস্ত জিনিস একবার করে দেখে নিলে ভালো হবে। হ্যাঁ, যদি কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কি, এই জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা কর্মকারক হবে। দ্বারা বা দিয়া হলে কি, তাহলে কোশ্চেনটা কি বলেছে দেখো, আমরা চোখ দিয়ে দেখি, আমরা কি দিয়ে দেখি? আমরা চোখ দিয়ে, দ্বারা বা দিয়া হলে কি হয়? করণ কারক। তাহলে এটা নিঃসন্দেহে করণ কারক। সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? এই কোশ্চেনটা পড়বে না, এটা যদিও দিয়েছে। হোটেলওয়ালার সামনে সোনা মাকুর কি নাম বলেছিল? হোটেলওয়ালার সামনে সোনা মাকুর কি নাম বলেছিল? এই যে দুটো কোশ্চেন দেখছো, তার বদলে দুটো কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি, দাঁড়াও দেখবে, একটু মন দিয়ে শুনবে কোশ্চেন দুটো। মাকুকে হোটেলওয়ালা আসলে কে? এটা হোটেলওয়ালা আসলে ছিল সার্কাস দলের মালিক নোটো অধিকারী। কি বললাম? হোটেলওয়ালা আসলে কে? হোটেলওয়ালা আসলে ছিল সার্কাস দলের মালিক নোটো অধিকারী। আর একটা দিবে তোমাদের, রঙ্গা কে? রঙ্গা হচ্ছে আম্মার ছেলে। রঙ্গা হচ্ছে আম্মার ছেলে, যে আমার অরুণচন্ডী ছেলে, যে খরগোশ বিক্রি করে অনেক টাকা আয় করে, অনেক পয়সা রোজগার করে বা অনেক টাকা আয় করে। এই দুটো কোশ্চেন তোমরা একটু দেখে নেবে। প্রথম কোশ্চেনটা বললাম হচ্ছে হোটেলওয়ালা আসলে কে? হোটেলওয়ালা হচ্ছে সার্কাস দলের মালিক নোটো অধিকারী। আর রঙ্গা কে? রঙ্গা হলো আমার অরুণচন্ডী ছেলে, যে খরগোশ বিক্রি করে অনেক টাকা আয় করে বা অনেক পয়সা রোজগার করে। এবার আমরা 3 নাম্বার লাইনে চলে যাব, বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, 4 দুগুণে 8, এখানে সবই 2 নাম্বার করে আছে। তাহলে 4 × 2 2 = 8। বলছে এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দের অর্থ কি? এরা কারা? এই কোশ্চেনটা এই কোশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট বলতে গেলেও হবে, অনেকটা ইম্পর্টেন্ট বললেও হবে, বা অনেকটা খুবই দরকার যোগ্য এটাও বললেও হবে। কারণ এই যে হুলিয়া শব্দটা তোমরা এটা শুনছো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট শব্দ। কারণ এই যে হুলিয়া, সেই শব্দটা তোমরা এই যে বলছে এদের সকলের মাথায় অনেক রকমের হুলিয়া আছে, অনেক রকমের হুলিয়া আছে। এই যে হুলিয়া, এই কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় পড়ার একদম কত পার্সেন্ট যে দেবো তা আমি নিজেই বুঝতে পারছি না। কারণ এই কোশ্চেনটা পড়ার গাদা সংকেত আছে। হ্যাঁ, বেশ, এটা কোন চ্যাপ্টার সেটা আমি বলে দিই। এটা হচ্ছে ননিবালা দেবী, যে চ্যাপ্টারটা ননিবালা দেবী, সেই চ্যাপ্টারে তোমরা এই স্বাধীনতা সংগ্রামের নারী, সেখানে তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবে। হুলিয়া শব্দের অর্থ হলো পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য তার চেহারার বর্ণনা সহ বিজ্ঞাপন। হ্যাঁ, এবং এরা হচ্ছে পলাতক বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ। ভয় পেয়ে যাবে, বইয়ে
পেয়ে যাবে। অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নীলাকান্ত কর, বিনয় ভূষণ দত্ত আর বিজয় চক্রবর্তী, এই কয়। বেশ, এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। রেফারিটি কে, তার সঙ্গে ছেলেদের ধারণা কি ছিল? এই কোশ্চেনটা পড়ার চান্স ততটাও নেই, কিন্তু আমি বলে দিচ্ছি উত্তরটা। এ সময় মাঠে রেফারি বাঁশি বেজে উঠল। এই রেফারিটি হচ্ছে, আমরা এটা পড়েছি গাধার কান, এবং রেফারিটা হচ্ছে দীপেন্দ্র বাবু, যার সম্পর্কে জেলের ধারণা ছিল যে তিনি জিলাপি খেতে খুবই পছন্দ করতেন, এবং যেই দল বেশি যেই দল জিলাপি খাবে সেই দলকে তিনি জিতিয়ে দেন। এটা হচ্ছে উত্তর। রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। দাঁড়াও, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। রসো মানে দাঁড়াও। নরহরির কাছে কি প্রমাণ করে দিতে, নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল? দাদিমা বলেছিল যে সূর্য অস্ত যায়, কিন্তু নরহরি বলেছিল না না, সূর্য অস্ত যায় না। রসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বেশ, গেল। প্রমাণ করে দিতে চেয়েছিল যে সূর্য ঘুরে না, সূর্য অস্ত যায় না, পৃথিবী ঘুরে। সূর্য অস্ত যায় না, পৃথিবী বরং ঘুরে। এর ফলে যদি এই কোশ্চেনটা আসে যে এর ফলে দাদিমা রেগে কি বলেছিল? দাদিমা রেগে বলেছিল যে তোর বোঝার তখন নরহরি বলেছিল কোথাও কোনো গোল জিনিস আছে যে, হ্যাঁ, যেটা ঘুরবে? তখন বলছিল তোর মাথা, মাথা 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 তো গোল, সেই জন্য বলেছে মাথা। বলছে মাথা তো ঘুরে না, বলছে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরে, তোরই ঘুরে না। কারণ সে তো থালার সামনে চিন্তায় মগ্ন, মাছি ভন ভন করছে। তার মা শুধু বলেছে আমি কাশি বাসি হয়ে যাব। তারপর আমি ঘর দেখে, আছে সে ভাগ্যে লিখা, ভাগ্যে কি লেখা আছে? এটা কবিতায় পেয়ে যাবে। চিরদিন কবিতায় ঠাকুমা কাকে কখন গল্প শোনায়। এটা এই যে দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগের চিরদিনের কবিতা থেকে দিয়েছে। সেটা হচ্ছে ঠাকুমা তার নাতনিকে গল্পে দিয়েছে। বেশ, আমি 4টে প্রশ্নের উত্তর বলে দিয়েছি, 8 নম্বর দিয়ে দিলাম। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সার্কাসের লোকেরা কিভাবে মহড়া দিত? কেন তাদের সাহায্য করত? সোনাটিয়া সঙ্গের কাছে কি চেয়েছিল? সংতা কিভাবে বলেছিল? এই প্রশ্ন দুটোর বদলে আমি তোমাদেরকে দুটো প্রশ্ন বলে দিচ্ছি, শোনো। এই বলে টিয়া হাতে পাশ থেকে একটা হ্যাচকা টান দিয়ে দুজন দৌড়। তারা দৌড়ে এসেছে, কি ঘটেছিল? এটা হতে পারে। আরেকটা হতে পারে কি, সেই মেম সাহেব জন্মদিনে সোনাটিয়ার কিভাবে যত্ন নিয়েছিল। হয়তো হোটেলওয়ালার জন্মদিনে উৎসবে মেম সাহেব কিভাবে সোনাটিয়াকে এত যত্ন করেছিল, সেটি নিজের ভাষায় লেখো। শুরুর কথা হোটেলওয়ালা জন্মদিনে উৎসবে গোমেজ মেম সাহেবের সোনাটিয়া সাজিয়ে কথা বলেছিল এবং সোনাটিয়াদের সাজিয়ে দিবে এই কথা বলেছিল হোটেলওয়ালা মালিক। আর সেও জানিয়েছিল যে মেম সাহেবের হাতে জাদু আছে। এবং উদাহরণ বলেছেন মেম সাহেব সোনাটিয়াকে তাড়াতাড়ি সেজে নিতে বলেছিল, কারণ তারাও নাচবে গাইবে, মাকু তাদের ভুলে গেছে ভেবে। সোনাটিয়ার যখন মন খারাপ, তখনই মেম সাহেব তাদের কাছে টেনে নিয়ে সুন্দর টিয়ার মন খারাপ, তখনই মেম সাহেব তাদের কাছে টেনে নিয়েছিল, সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। সাজিয়ে তোলা মেম সাহেব তাদের মুখে সাদা করে রেশমি রুমাল বেঁধে দিয়েছিল, যেটা জাদুকর দিয়েছিল। তাদের গলায় মালা, রুমালের চেন ইত্যাদি মাখিয়ে দিয়েছিল। এই কোশ্চেনটা তোমরা মনে রাখবে যে হোটেলওয়ালার জন্মদিনে উৎসবে মেম সাহেব কিভাবে সোনাটিয়াকে সাজিয়ে রেখেছিল। বাকি সব 5টি প্রশ্নের উত্তর দেওয়া বলেছে, এগুলো বড় প্রশ্ন, এগুলো তোমরা নিজে থেকে এবং এই কোশ্চেনটা ছবি তুলে তোমরা রেখে দিতে পারো। এটা পরীক্ষার পড়ার চান্স খুবই ইম্পর্টেন্ট, এটা কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পড়ার গাদা চান্স। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।